লবণ হ্রদ পেরিয়ে আসা ডাকাত ঠেকাতে তৈরি দুর্গে থাকতেন ক্লাইভও। কলকাতার এই বাড়িতেই নাকি স্বাক্ষরিত হয় আলীনগরের চুক্তি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা নিযুক্ত বেঙ্গল প্রেসিডেন্সির প্রথম গভর্নর জেনারেল ছিলেন রবার্ট ক্লাইভ। ভারতের ব্রিটিশ উপনিবেশে পরিণত হওয়ার কারণ হিসেবে তার সমর কৌশলকেই অনেকাংশে দায়ী করা হয়। বর্তমানে ভগ্নপ্রায় দশায় পরিত্যক্ত হয়ে রয়েছেন তার বাসস্থান। আসুন জেনে নেই সেই সম্পর্কে আজকে আমাদের প্রতিবেদন। তার আগে বলে থাকি, যদি ভিডিওটি দেখার পরে অবশ্যই ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নাগেরবাজার মোড় থেকে রাষ্ট্রগুরু অ্যাভিনিউ ধরে কয়েক পা হাঁটলেই চোখে পড়বে একটি ওষুধের দোকান। তার পাশ থেকে ডান দিকে ঘুরে কিছুটা এগোলেই এক ভগ্নপ্রায় বাড়ি চোখে পড়বে। কথিত আছে এই স্থানের নাম দমদম হয় এই বাড়িটি থেকে যে ঢিপিটির উপর অবস্থিত তা থেকে। আরবি শব্দ দমদমাহার অর্থ চাঁদমারির জন্য নির্মিত উঁচু মাটির ঢিপি। অনেকের মতে দমদম নামকরণ হয়েছে পার্সি শব্দ দমদমা থেকে, যার অর্থ উঁচু ঢিপি। ঢিপিটির উপর অবস্থিত এই দুর্গ সদৃশ বাড়িটিকে এককালে বাস করতেন রবার্ট ক্লাইভ। তবে ক্লাইভ এ বাড়ির প্রথম বাসিন্দা নন। ঘন জঙ্গল এবং বন্য প্রাণী অধ্যুষিত সেই আমলের দমদমে এই বাড়িটি ছিল আলীবর্দী-খাঁর হান্টিং হাউস। কারো কারো মতে ইংরেজদের উপর গোপনে নজর রাখা হতো এই বাড়িটি থেকে। পরে উত্তরাধিকার সূত্রে এই বাড়িটি পান তার নাতি সিরাজদৌল্লা। তিনি যখন কলকাতায় আসেন তখন তার সেরা ছাউনি পড়ে উমিচাঁদের বাগান বাড়িতে। তখন খুব সম্ভবত এই বাড়িটিতেই ছিলেন সিরাজ। অনেক ঐতিহাসিক বইও এই বিষয়ে উল্লেখ পাওয়া যায়। শোনা যায় একসময় এটি ওলন্দাজদের তুলোর গোদাম ছিল। দুর্গ সদৃশ এই বাড়িটির দেওয়াল চওড়া, চার কোণে রয়েছে বিশালাকার মজবুত থাম। দ্য স্টেটসম্যান পত্রিকার সাংবাদিক এবং ইংরেজ চিত্রকর ডেজমন্ড ড্রয়াগের ক্যালকাটা অ্যান আর্টিস্ট ইমপ্রেশন বইয়ে এই বাড়িটির এমনই একটা স্কেচ পাওয়া যায়। এ থেকে মনে করা হয় এটি ছিল ওলন্দাজদের দুর্গ। লবণ হ্রদের দিক থেকে জলপথে আসা শত্রুপক্ষ যাতে বরানগরের বাণিজ্য কুঠিতে আক্রমণ করতে না পারে সে কারণে এটি নির্মাণ করা হয়। বরানগরের বাণিজ্য কুঠিগুলির সঙ্গে গঠনগত সাদৃশ্যের কারণে ধারণা করা হয় আলীবর্দী এ বাড়ির নির্মাতা নন। এই বাড়িটি তিনি ওলন্দাজদের থেকে কেনেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল কর্মব্যস্ত জীবন থেকে মুক্তি পেতে সবুজে ঘেরা নিরিবিলি এই বাড়িটিকে নির্বাচন করেন। কথিত আছে নিরাপত্তার কারণে এর চারপাশে কাটা হয়েছিল পরিখা। এ বাড়ির সৌন্দর্য বর্ধনও ঘটে ক্লাইভেরই হাতে। উঁচু ঢিবির উপরে অবস্থিত একতলা বাড়িটিকে দোতলা করেন ক্লাইভ। একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে এবং তার স্থাপত্য বদলে বসবাসযোগ্য করে নেয়। ক্লাইভের এই কান্ট্রি হাউসটি দমদম হাউস হিসেবেও পরিচিত ছিল। এই বাড়ির চত্বরে একটি নয়নাভিরাম গোলাপ বাগানও গড়ে তোলেন ক্লাইভ, যার সাহেব বাগান বালিচা নামে খ্যাত ছিল। ক্লাইভের পরবর্তীকালে বেঙ্গল আর্টিলারির সৈন্যরা দমদমের মাঠে চাঁদমারি অভ্যাস করতে এলে সেরা ছাউনি ফেলে সেই মাঠে রাত্রি যাপন করতেন। উচ্চপদস্থ অফিসারেরাও থাকতেন এই দমদম হাউসে। যে ব্রিটিশ নথিতে এই বাড়িটির প্রথম উল্লেখ পাওয়া যায় তা হলো রবার্ট ওর্মে রচিত হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন বেঙ্গল নামক একটি বই। আর.সি. স্টার্নেল প্রেসিডেন্সি ভলেন্টিয়ার রিজার্ভ বাহিনীর 1891 সালে বার্ষিক রিপোর্টও দমদমা হাউসের কথা লিখেছেন। স্টার্নেল ছিলেন সাবেক কলকাতার কালেক্টর, কলকাতা হাওড়ার এক্সাইজের সুপারিনটেন্ডেন্ট। অনুমান করা হয় দমদম অঞ্চলের সমৃদ্ধির নেপথ্য এই বাড়িটিরই ভূমিকা রয়েছে। রবার্ট ক্লাইভ এই বাড়িতে বসবাস শুরু করার পরে শিক্ষিত ইংরেজ নরনারীর আনাগোনা হতে থাকে এই অঞ্চলে। এছাড়া 1783 সালে গোড়া বাজারে গড়ে ওঠা ক্যান্টনমেন্টটির কারণেও এই অঞ্চলটি জনসমাগম ঘটতে থাকে। 20 শতকের গোড়ায় বেঙ্গল গেজেটিয়ার এই বাড়িটিকে কলকাতার অন্যতম প্রাচীন বাড়ি বলে উল্লেখ করা হয়েছে। 1824 সালে 4ই নভেম্বর কলকাতার দ্বিতীয় বিশপ হেবার এই বাড়িটিতে আসেন। সেই সময় বেঙ্গল আর্টিলারির কমান্ডার ছিলেন কমান্ড্যান্ট জেনারেল থমাস হাজু। হেবার এই বাড়িটি সম্পর্কে বলেন, অন্য কোনো জায়গা থেকে মাটি এনে পাশাপাশি এলাকার চেয়ে জমি অনেকটা উঁচু করে বাড়িটি বানানো হয়। এর একতলার অংশ এবং যে কাঠামোর উপর বাড়িটি তৈরি সেগুলি দেখে এই প্রাচীনত্ব বোঝা যায়। হার্ডউইক এই বাড়িটিতে একটি ছোট জাদুঘরও বানান। এ কথা জানা যায় হেবারেরই লেখা থেকে।
বেশ কিছু প্রাণীর স্টাফড বডি এবং পেন্টিং সংরক্ষিত ছিল সেই জাদুঘরে। বাড়ির বাইরের দিকে একটি স্থান দেখে স্থানীয়রা দাবি করেন সেখানে একটি সুড়ঙ্গ ছিল। অনেকের দাবি সেটি নাকি মুর্শিদাবাদ পর্যন্ত বিস্তৃত ছিল, যার বাস্তব ভিত্তি নেই বললেই চলে। অনেকে আবার বলেন এই সুড়ঙ্গের সঙ্গে যোগ ছিল গঙ্গার, আবার অনেকে বলেন বাগজোলা খালে। এই বাড়িতে যে ঢিবিটির উপর অবস্থিত সে সম্পর্কে অদ্ভুত কিছু গুজব রয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে বংশ পরম্পরায় এই ধারণা প্রচলিত আছে যে ওটি মনুষ্য নির্মিত নয়, কোনো এক অশরীরী রাতারাতি এটি করে তোলে। বিশপ হেবার তার ন্যারেটিভ অফ দ্য জার্নি থ্রু দ্য আপার প্রভিন্স অফ ইন্ডিয়া বইয়েও এই বিষয়টি উল্লেখ করেছেন। কেউ কেউ একথা বলে থাকে যে ঘাসে ঢাকা উঁচু জায়গার উপর বাড়ি এবং খেলার মাঠটি অবস্থিত, তার নিচে গোটা এলাকা জুড়ে বহু কক্ষ রয়েছে। কারো মতে উঁচু মাঠটিকে খুঁড়লে বার হবে ক্লাইভের সঞ্চিত ধনরত্ন। কেউ আবার বলেন যে এর নিচে রয়েছে অস্ত্রাগার। তবে অধিকাংশরই অভিমত ভূতের গল্পের মতোই এসব জনশ্রুতি অলিক এবং হাস্যকর। H.I.S. কানোয়ার তার মেমোরিজ অব দমদম নামক প্রবন্ধে লিখেছেন যে ঝোপ জঙ্গলে ঘেরা জনবসতি শূন্য এই স্থান এক সময় ছিল দস্যু তস্করদের আড্ডাস্থল। শোনা যায় এলাকার সংলগ্ন নোনা জলের হ্রদ দিয়ে ছোট তার টানা নৌকোয় ডাকাতরা যাতায়াত করত এবং আশেপাশের গ্রাম ধীরগতির মালবাহী বড় নৌকো এবং বাণিজ্য জাহাজগুলিতে লুটপাট চালাতো। অসহযোগ আন্দোলনের পরবর্তীকালে বহু স্বাধীনতা সংগ্রামীকে বন্দী রাখার জন্য ব্রিটিশ শাসকেরা গড়ে তোলেন দমদম সেন্ট্রাল জেল। সেখানে স্থান সংকুলান না হয় এই বাড়িটিতে কিছু রাজবন্দীকে স্থানান্তরিত করা হয়। সে সময় চারপাশে ভুট্টার ক্ষেত ছিল। রাজবন্দীদের স্থানান্তরিত করার পরে এই বাড়িটি কাটা তার দিয়ে ঘেরা হয়। দমদমের এই বাড়িটিতে আলীনগরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল বলে ইতিহাসবিদদের একাংশ মনে করে। বেঙ্গল গেজেটিয়ারে রয়েছে 1757 সালে 6 ফেব্রুয়ারি দমদমে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ইংরেজরা আগে যেসব সুযোগ সুবিধা ভোগ করত এই চুক্তির মাধ্যমে নবাব সেই সব অনুমোদন করেন। কলকাতায় দুর্গ তৈরির অনুমতি দেন এবং বাণিজ্যের স্বাধীনতা ও টাকশাল প্রতিষ্ঠার স্বাধীনতা দেন। 1757 সালে 23 জুন ইংরেজদের কাছে বাংলার তৎকালীন নবাব সিরাজউদ্দৌলার শোচনীয় পরাজয়ের ফলে ভারতে ইংরেজদের নিরঙ্কুশ আধিপত্য স্থাপিত হয়। অনেক ইতিহাসবিদদের মতে সিরাজের পতনের সূচনা আলীনগরের চুক্তি থেকেই। সেদিক দিয়ে বলা যায় এই বাড়িতেই সেই ঘটনার সূত্রপাত। পলাশীর যুদ্ধে জয়লাভের পরে ক্লাইভকে এই বাড়িতেই আপ্যায়ন জানান মির্জাফর। আয়োজন ছিল পানাহার এবং নাচ গানের। 1960-এর দশকে দ্য স্টেটসম্যান পত্রিকার সাংবাদিক এবং ইংরেজ চিত্রকর ডেসমন্ড ডয়েক যখন এই বাড়িটি পরিদর্শনে যান তখন এর জরাজীর্ণ দশা। তৎকালীন পূর্ববঙ্গ থেকে আসা বেশ কিছু পরিবার বাড়িটিতে আশ্রয় নেয়। 50-এর দশকে এই বাড়িটিতেই ভারতের প্রথম এয়ার টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট স্থাপিত হয়। 1950 সাল থেকে এই বাড়ির বাসিন্দা ছিলেন শ্যামাপদ ভট্টাচার্য নামে এক ব্যক্তি। তার বর্ণনা থেকে পাওয়া যায় দুদিকে দুটি বারান্দা ছাড়াও এই বাড়িটিতে ছিল 1 ডজন ঘর। দোতলা বারান্দার পরে এখনো রয়েছে একটি কাঠের পাটাতন যুক্ত হল ঘর, যা নাকি নাচ ঘর হিসেবে ব্যবহৃত হতো। সামনেই রয়েছে স্তম্ভযুক্ত গাড়ি বারান্দা, বিশাল চওড়া সিঁড়ি যা দিয়ে দোতলায় ওঠা যায়। 2004 সালে 25শে মার্চ ক্লাইভের কান্ট্রি হাউস নামে পরিচিত এই বাড়িটিকে গুরুত্বপূর্ণ জাতীয় সৌধ হিসেবে ঘোষণা করা হয়। প্রাচ্য এবং জর্জিয়ান নকশার এক সুন্দর মিশ্রণ এই বাড়িটি। পুরাতন বিভাগ পরিত্যক্ত এই বাড়িটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয়, কিন্তু সে কাজ আজও এগোয়নি, তাই অবহেলায় পড়ে রয়েছে সময়ের দলিল। এরকমই জানা অজানা জিনিস জানতে এখনই জানা জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন।